বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে এমন একটা খবর নিয়ে এসেছি যেটা পুরো বিশ্বের চোখ এখন আবুধাবির দিকে ঘুরিয়ে দিয়েছে। 4 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানে প্রথমবারের মতো একসাথে বসেছে কে? ঠিক ধরেছেন, তিনটি পক্ষ, রাশিয়া, ইউক্রেন আর আমেরিকা। কিন্তু প্রশ্ন হলো, এই আলোচনা কি সত্যি যুদ্ধের শেষ আনতে পারবে, নাকি এটা শুধু একটা কূটনৈতিক শো? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের এপিসোডে আমরা জানবো পুরো ঘটনাটার খুঁটিনাটি। থাকছে চমকপ্রদ কিছু তথ্য যা হয়তো আপনি জানতেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে একটা বড় টুইস্ট। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার পর এই কাজগুলা কষ্ট করে নিন। চলুন তাহলে শুরু করি। ইউক্রেন রাশিয়া আবুধাবি আলোচনা। যুদ্ধের শেষ কি সত্যিই আসছে? আর রাশিয়ার ভয়ঙ্কর রোবট কি সৈন্য? চলুন প্রথমে বুঝে নেই পরিস্থিতিটা আসলে কতটা জটিল। 2022 সালে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণহানি, লাখ লাখ মানুষ বস্তুচ্যুত, মানে তারা অন্য দেশে আশ্রয় নিয়েছে বা এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছে। পূর্ব ইউক্রেন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেন থেকে লাখ লাখ সৈন্য পালিয়ে গিয়েছে, নয়তো জেলখানা, মানে নিজের ইচ্ছায় জেলখানায় গিয়েছে যাতে যুদ্ধে না যাওয়া লাগে। আর সবচেয়ে বড় কথা, রাশিয়া এখন ইউক্রেনের প্রায় 20% ভূমি দখল করে রেখেছে। এটা কিন্তু বাংলাদেশের প্রায় 1/5 এলাকার সমান। আপনি একবার ইমাজিন করুন। এবার আসি মূল বিষয়। এই পুরো যুদ্ধের কেন্দ্রবিন্দু হলো ডোনবাস অঞ্চল। এটা ইউক্রেনের পূর্ব অঞ্চলে অবস্থিত একটা শিল্প সমৃদ্ধ এলাকা। রাশিয়ার দাবি একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। ইউক্রেনের সেনাবাহিনী ডোনবাস থেকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিনের কথা তার মুখ থেকে বের হয়েছে। তিনি কি বলেছেন? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু জেলেনস্কি, সেই বোকালোভি লোকটা, কি বলছেন? তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডোনবাস হলো মূল ইস্যু, আর এটা ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব না। মানে কি কথা, সে যুদ্ধে সব কিছু জিতে নিচ্ছে, এখন তার সত্ত্বে সব কিছু হচ্ছে। মানে ইউরোপিয়ানরা তো বোকা, তার সাথে এই লোভিটাও যোগ দিয়েছে। যাক সে কথা। আবুধাবি বৈঠক, কারা এসেছে এই টেবিলে? কোন টেবিল? আলোচনার টেবিল। এই ঐতিহাসিক বৈঠকে 3 পক্ষের প্রতিনিধি দল অত্যন্ত শক্তিশালী। ইউক্রেন দলে কারা রয়েছে? জেলেনস্কির নতুন চিফ অফ স্টাফ, যাকে কিছুদিন আগে নিয়োগ দেওয়া হয়েছে, কিরিলি বুদানভ। নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ। আলোচক ডেভিড আরাখামিয়া। আর সেনাবাহিনীর প্রধান আন্দ্রিও নাতভ। মানে যত বিগ শট ছিল সব এখানে। আর রাশিয়া কি চালটা দিছে দেখেন। রাশিয়া কাদের পাঠিয়েছে? এখানে মজার ব্যাপার হলো, রাশিয়া পাঠিয়েছে সম্পূর্ণ সামরিক প্রতিনিধি দল। নেতৃত্বে আছেন জেনারেল ইগোর কস্তাকভ, যিনি রাশিয়ার GRU মিলিটারি ইন্টেলিজেন্সের এজেন্সির প্রধান, মানে চিফকে পাঠানো হয়েছে গ্রুর। ক্রেমলিন এমনকি তাদের অন্য সদস্যের নাম প্রকাশ করেনি। মানে কি ধরনের যে খেলা পুতিন খেলে। আলোচনা আবুধাবিতে পাঠিয়েছে, সেখানেও একজনের নাম প্রকাশ করেছে, বাকিগুলা বলে প্রকাশ করা যাবে না। আমেরিকা দল নেতৃত্বে আছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, আর বিশেষ অতিথি হিসাবে আছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আর ট্রাম্পের ভূমিকা গেম চেঞ্জার কেন বন্ধুরা? শুনে আসি। এখানে একটা বড় পয়েন্ট বুঝতে হবে আপনাদের। ট্রাম্প দাভোসে জেলেনস্কির সাথে দেখা করার ঠিক একদিন পরে এই বৈঠক। আর তার আগের রাতে উইটকফ মস্কোতে পুতিনের সাথে রাত পর্যন্ত আলোচনা করছেন। তার মানেটা কি হচ্ছে? একজন জেলেনস্কির সাথে, একজন হচ্ছে পুতিনের সাথে। তার মানে আসার কথা হচ্ছে কিছু একটা এবার হয়তো হতেও পারে। তাও এটা নির্ভর করছে পুতিনের উপরে। পুতিন নিশ্চয়ই ট্রাম্পকে কিছু শর্ত দিয়ে রেখেছেন, যে শর্তগুলো রাশিয়ার প্রতিনিধি দল এখন আবুধাবিতে প্রকাশ করেছে। ডোনবাস আছে, তার সাথেও কিছু কিন্তু শর্ত আছে। কিছুগুলো প্রকাশ হয় আর কিছুগুলো অপ্রকাশ্য থাকে। পরে সেগুলো মিডিয়ায় আসলে আমরা অবশ্যই আপনাদের সেটা জানিয়ে দিব। ট্রাম্প দাবি করছেন, তিনি বিশ্বাস করেন তারা এখন এমন একটা পর্যায়ে এসেছেন যেখানে একসাথে বসে একটা চুক্তি করতে পারবে। ভাই, কলমটা তো আমার কাছে, আপনারা এই চুক্তিটা সেরে ফেলেন না, আর বিশ্ববাসীকে কষ্ট দিয়েন না। আমি নাটকে বলছি। আর যদি না করে তাহলে তারা বোকা, আর এটা দুই পক্ষের জন্যই প্রযোজ্য, বিশেষ করে
কার জন্য? ইউক্রেনের জন্য বেশি। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে মূল সমস্যা হচ্ছে ভূমি, ল্যান্ড সোয়াপিং। রাশিয়ার অবস্থান হচ্ছে, পুতিনের অবস্থান একেবারে কঠোর। কেন কঠোর না? সে তো একটার পর একটা জায়গা দখল করছে, সে তো কঠোর থাকবেই। তিনি বারবার বলেছেন যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে রাশিয়া সামরিক শক্তি দিয়ে পুরো পূর্ব ইউক্রেন দখল করবে। শুধু পূর্ব ইউক্রেন না, পূর্ব ইউরোপ দখল করে ফেলবে। দেখেন না, খেলা এখন অনেক বাকি আছে। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন তারা সত্যিকার অর্থে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানে আগ্রহী, কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে রাশিয়া যুদ্ধক্ষেত্রে তার উদ্দেশ্য অর্জন করতে থাকবে। মানে হলো পরিষ্কার, চাপ বাড়ানো কৌশল, আলোচনার সাথে সাথে যুদ্ধ চালিয়ে যাবে ফুল স্ট্রিমে। ইউক্রেনের দ্বিধা, জেলেনস্কি একটা কঠিন জায়গায় আছেন। এই কঠিন জায়গায় সে নিজেকে নিজে নিয়ে গেছে, অন্য কেউ ঠেলে পাঠায়নি তাকে। একদিকে যুদ্ধে ক্লান্ত জনগণ সৈন্য, অন্যদিকে ভূমি হারানোর ভয়। তিনি ডিসেম্বরে একটা সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন, হয়তো কিছু ছাড় দেওয়া যেতে পারে, তবে সেটা জনগণের ভোটে নির্ধারণ করতে হবে। আবার ভোটকে সে টাইনা আছে। মানে এই লোকটা এত শয়তান চালাক, বলার কিছু নাই। কিন্তু তিনি এটাও পরিষ্কার করেছেন এমন কোনো চুক্তি না যেটা রাশিয়াকে আবার আক্রমণের সুযোগ দেয়। মানে যাতে মাতাল তালে ঠিক। এখানে নিরাপত্তা গ্যারান্টি হচ্ছে লুকোনো ইস্যু। কেন? শুনে আসি বন্ধুরা। জেলেনস্কি দাভোসে বলেছেন তিনি আর ট্রাম্প যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিয়ে একমত হয়েছেন, কিন্তু সেই গ্যারান্টি কি? কে দিবে সেই গ্যারান্টি? ন্যাটো সদস্যপদ রাশিয়া কখনোই মানবে না। আমেরিকান সেনা মোতায়েন, সেটাও জটিল, রাশিয়া মানবে না। অস্ত্র সরবরাহ, তাহলে যুদ্ধ আবার শুরু হতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট। বন্ধুরা, পর্দার আড়ালেই হচ্ছে বড় খেলা। কিভাবে? চলুন জেনে আসি। ইউরোপের ভূমিকা। একটা মজার ব্যাপার দেখেছেন, এই আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন সরাসরি নেই, অথচ এই যুদ্ধে তাদের স্বার্থ সবচেয়ে বেশি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান আবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আরবান হচ্ছে কে? আরবান হচ্ছে পুতিনের বন্ধু। আগামী 100 বছরেও হাঙ্গেরিতে এমন কোনো পার্লামেন্ট হবে না যারা ইউক্রেনে যোগদানে ভোট দেবে। তার মানে তারা চাচ্ছে না। এটা দেখায় যে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে ইউরোপেও বিভাজন রয়েছে। আর ট্রাম্পের আসল উদ্দেশ্য কি? ট্রাম্প কেন এত আগ্রহী এই যুদ্ধ শেষ করতে? কয়েকটা কারণ হতে পারে। আমি যেটা ইমাজিন করছি আপনারা একটু মিলিয়ে নেন তো। নাম্বার 1, আমেরিকান করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচানো। নাম্বার 2, পুতিনের সাথে সম্পর্ক উন্নয়ন করে চীনকে চাপে রাখা। নাম্বার 3, 2026 মিড টার্ম নির্বাচনের আগে একটা বড় জয় দেখানো। কিন্তু প্রশ্ন হলো ইউক্রেনের স্বার্থ কতটুকু রক্ষা হবে? রক্ষা হবে না। বাস্তবতার মুখোমুখি পুরো বিশ্ব। কেন? কিয়েভের দুর্ভোগ, আলোচনা চলছে আবুধাবির শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে, কিন্তু কিয়েভে কি হচ্ছে? এই সপ্তাহে রাশিয়ায় হামলা, বেশিরভাগ শহরে বিদ্যুৎ নেই, 4000 বিল্ডিংয়ে হিটিং নেই, বাইরে তাপমাত্রা শূন্যের নিচে। মানে হলো একদিকে আলোচনা, অন্যদিকে ইউক্রেনের সাধারণ মানুষ কষ্টে আছে। সম্ভাব্য ফলাফল আমার মতে 3টা সিনারিও হতে পারে। নাম্বার 1, আংশিক সমঝোতা। সবচেয়ে সম্ভাব্য ফলাফল হলো একটা আংশিক চুক্তি, যুদ্ধবিরতির ঘোষণা, বর্তমান নিয়ন্ত্রণ রেখা বরাবর যে যেখানে আছে ওখানে একেবারে ফুল স্টপ, সাময়িক বিভাজন, ভূমি প্রশ্নের চূড়ান্ত সমাধান, আর পরবর্তীতে অনেকটা কোরিয়ার মতো পরিস্থিতি। আনুষ্ঠানিক যুদ্ধ শেষ না, কিন্তু গোলাগুলি থেমেছে। সিনারিও 2, চুক্তি ভেঙে যাওয়া। যদি দুই পক্ষ ভূমি নিয়ে একমত না হয় তাহলে কি হবে? যুদ্ধ আরও তীব্রতর হতে পারে। রাশিয়া আরও বেশি এলাকা দখল করার চেষ্টা করবে এবং করে ফেলবে। পশ্চিমা সাহায্য বাড়তে বা কমতে পারে। বাড়ার কোনো সম্ভাবনা নেই, তাদের ইকোনমি খারাপ, আরও কমবে। সিনারিও 3, চমক দেওয়া চুক্তি, কম সম্ভাবনা কিন্তু হতেও পারে। সম্পূর্ণ যুদ্ধবন্ধ, ইউক্রেনের ভূমি অখণ্ডতার স্বীকৃতি, বিনিময়ে ইউক্রেন ন্যাটোতে না যাওয়ার প্রতিশ্রুতি। কিন্তু এর জন্য দুই পক্ষকে অনেক ছাড় দিতে হবে। রাশিয়ার পক্ষ থেকে নো ছাড়। আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? অনেকে ভাবতে পারেন আমাদের দেশে বসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমার জন্য কেন গুরুত্বপূর্ণ? প্রশ্ন করতে পারেন। আসলে এর প্রভাব সারা বিশ্বের সাথে আমাদের উপরও পড়ছে। অর্থনৈতিকভাবে গম আর সারের দাম বৃদ্ধি, রাশিয়া ইউক্রেনের দুই বড় রপ্তানিকারক। আমাদের জ্বালানি তেলের দামে অস্থিরতা, আমাদের প্রবাসী আয় প্রভাব পড়তে পারে। ভূ রাজনীতি, বিশ্ব দুই ব্লকে বিভক্ত হচ্ছে, জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, ছোট দেশগুলো নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নীতি ও নৈতিকতা কোথায় যাচ্ছে? আন্তর্জাতিক আইনের মূল্য কি? শক্তিধর দেশগুলো কি যা চায় তাই করতে পারে? যেমন ট্রাম্প বলেছে যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড তার চাই। এখানেই বড় প্রশ্ন। আর মাদুরোকে তুলে আনায় তো পুরো বিশ্ব ব্যবস্থার মুখে চপেটাঘাত দেওয়া হয়েছে।
এসব প্রশ্নের উত্তর এই যুদ্ধের ফলাফল থেকেই আসতে পারে। এবার আসে একেবারে ভিন্ন দুটি বিষয়ে, তবে সেটা ব্যাটল রিলেটেড। শুনতে চান বন্ধুরা? তাহলে চলুন শুনে আসি। রাশিয়ার নতুন অস্ত্র, রোবট সৈন্য। আরেকটা চমকপ্রদ তথ্য, রাশিয়া এখন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে কুরিয়ার নামের রোবোটিক সিস্টেম। এগুলো স্যাটেলাইট দিয়ে নিয়ন্ত্রিত, ফলে শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এদের থামাতে পারে না। এরা মাইন পরিষ্কার করতে পারে, আহতদের উদ্ধার করতে পারে, এমনকি আক্রমণও চালাতে পারে। 2025 সালের নভেম্বরে রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে একটা আননেমড সিস্টেম ফোর্স গঠন করেছে। এটা আধুনিক যুদ্ধের ক্ষেত্রে একটা নতুন মাত্রা। হিমায়িত সম্পদের মানে ফ্রিজ হওয়া সম্পদের রাজনীতি শুরু হয়ে গেছে। আমেরিকায় রাশিয়ায় প্রায় $5 বিলিয়ন জমা আছে, যা এখন ফ্রোজেন। ট্রাম্প সেখান থেকে $1 বিলিয়ন কোথায়? মধ্যপ্রাচ্যে মানবিক সাহায্যের জন্য দিতে চাচ্ছেন। এটা একটা কূটনৈতিক বার্তা, রাশিয়াকে দেখানো যে তাদের সম্পদ ব্যবহার করা হচ্ছে, কিন্তু একই সাথে মধ্যপ্রাচ্যের প্রভাব বাড়ানো। তো বন্ধুরা, আবুধাবিতে এখন চলছে একটা ঐতিহাসিক বৈঠক, কিন্তু সত্যি বলতে যুদ্ধের শেষ এখনো দূরের ব্যাপার। কারণগুলো একেবারে স্পষ্ট। ভূমি নিয়ে মৌলিক দ্বন্দ্ব রয়ে গেছে, নিরাপত্তা গ্যারান্টি অস্পষ্ট, দুই পক্ষই সামরিক চাপ বাড়াচ্ছে। দুই পক্ষ না, রাশিয়া বেশি বাড়াচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। জেলেনস্কি যেমন বলছেন এটা একটা পদক্ষেপ, কিন্তু ভিন্নভাবেও যেতে পারে। তাদের করণীয় কি? পরিস্থিতি বুঝে রাখা, মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়া, আর মানবিক দিক মনে রাখা। মনে রাখবেন, এই যুদ্ধে কোনো পক্ষে সত্যিকারের বিজয় নাই। হাজার হাজার মানুষ মারা গেছে, লাখ লাখ মানুষ বাড়ি ছাড়া হয়েছে। আশা করি আবুধাবি বৈঠক অন্তত যুদ্ধবিরতির পথ খুলে দেবে। যদি যুদ্ধটা বন্ধ নাও হয়, এটা একটা দিক নির্দেশনা দেবে, কিন্তু স্থায়ী শান্তির জন্য আরও অনেক পথ বাকি। আপনার মতামত কি? আবুধাবি আলোচনা কি সফল হবে? কমেন্টে জানাবেন। আর রাশিয়ার নতুন অস্ত্র আর ফ্রিজ করা সম্পদ নিয়ে কি হবে সেটাও কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, একেবারে টাটকা আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ভেনেজুয়েলা, ইটালি, স্পেন, ডেনমার্ক, ইউরোপ, রাশিয়া, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরও চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।